যখন ডাক্তার বললেন কৃষ্ণসোনার হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হয়েছে, এই টার্মটা সম্পর্কে আমি পরিচিত ছিলাম না। তাই এই রোগটা হলে কী কী ট্রিটমেন্ট বা কী কী সলিউশন হতে পারে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। তবে ডাক্তার কিছু পরামর্শ দিয়েছিলেন, তার সাথে বড়দের কিছু পরামর্শ, আর তার সাথে আগের দিনের ভিডিওটা শেয়ার করাতে কিছু এক্সপিরিয়েন্সড মায়েরাও অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন। সব কিছু মিলিয়ে কৃষ্ণসোনা ধীরে ধীরে রিকভার করছে। রিকভারি স্টেজগুলো আর তার সাথে সাথে কী কী মেডিকেশন ফলো করে, কী কী ক্রিম লাগিয়ে বা কী কী স্টেপস ফলো করে কৃষ্ণসোনা খুব তাড়াতাড়ি রিকভার করেছে, সেই জিনিসগুলো আজকের ভিডিওতে শেয়ার করছি। আজকের ভিডিওটা কোনো একদিনের ভিডিও না, 3-4 দিন মিলিয়ে আজকের ব্লগটা। আশা করছি নতুন মায়েরা এই ভিডিওটা পুরো দেখলে, যদি তোমাদের বাচ্চার ইনকেস এই প্রবলেমটা হয়েও থাকে, খুব তাড়াতাড়ি স্টেপসগুলো ফলো করে তোমরা তোমাদের বাচ্চাকে একদম সুস্থ সবল করে তুলতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের কাজে লাগবে। প্রথমত বলে রাখি, এই ডিজিজটা একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার হয়ে থাকে। এবার কৃষ্ণসোনা হয়তো এমন কোনো বাচ্চার সংস্পর্শে এসেছিল যার থেকে কৃষ্ণসোনার এই ডিজিজটা হয়েছে, তবে আমরা বুঝতে পেরেছিলাম না। তাই এই কদিন যখন কৃষ্ণসোনার এই ডিজিজটা হয়েছিল, মানে যতদিন না শুকিয়েছে, পুরোপুরি ঠিকঠাক হয়েছে, আমি কিন্তু কৃষ্ণসোনাকে অন্য কোনো বাচ্চার টাচে আসতে দিইনি। বা যে সমস্ত বাচ্চারা ধরো ওর সাথে খেলতো প্রতিদিন, তাদেরকেও আমি বলে রেখেছিলাম যাতে ওরা কৃষ্ণসোনার একদম আশেপাশে না আসে। দেখো, নিজের বাচ্চাকে তো কষ্ট পেতে দেখেছি, আমি চাই না আমার বাচ্চা থেকে অন্য কোনো বাচ্চা এই কষ্টটা পাক। তাই একটুখানি দূরে থাকলে যদি সবাই ভালো থাকে, তাই এই কদিন একদম কৃষ্ণসোনাকে আমি কোনো বাচ্চার টাচে আসতে দিইনি। জানো তো, এই কদিন তো বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে। তারপর যখন একটু ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, মনটা আমার শান্ত হচ্ছিল। তবে হঠাৎ করে আরেকটা প্রবলেম এসে দেখা দিল। এই ডিজিজটা হলে একদম ওই ফোসকা পড়ার মতন বা ওই জল ফোসকা পড়ার মতন পুরো গায়ে হয়ে যায়, ওই বেসিক্যালি পায়ে, হাতে আর মুখে হয়ে থাকে। এবার এগুলোর ভেতরে না ভীষণ পেইন হয় আর জ্বালা জ্বালা করে। এবার যখন কৃষ্ণসোনার এগুলো ধীরে ধীরে বেরোচ্ছিল, ওর তো শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল, কিছুতেই ছেলেটা ঘরে থাকতে চাইতো না, আর কোনো বাচ্চা ওর সাথে খেলতে চাইতো না। তাই বাধ্য হয়ে কখনো কখনো কৃষ্ণসোনাকে বড় কাকা নিয়ে ঘুরতো বা কখনো আমি বাইরে নিয়ে ঘুরতাম। এবার এখন তো মোটামুটি ঠান্ডা পড়ার সিজন হয়েই গেছে, মোটামুটি ভালো ঠান্ডা পড়েই গেছে। সেই সন্ধে নেই, বিকেল নেই, কৃষ্ণসোনা শুধু বাইরে ঘুরতে চাইতো, কিছুতেই ঘরে থাকতে চাইতো না। কারণ ওকে শুইয়ে দিলে বা বসিয়ে দিলে ওর ভীষণ অস্বস্তি হতো, তাই শুধু কোলে কোলে থাকতে পছন্দ করতো। ওই যে সন্ধে নেই, বিকেল নেই, রাস্তাঘাটে ঘুরে বেড়াতে হয়েছে ওকে নিয়ে, যাতে ওর মনটা ভালো থাকে, মুডটা ভালো থাকে। ওই কারণে ওর আবার ঠান্ডা লেগে বসেছে। তাই সকাল সকাল দেখছিলাম নাকটা ভীষণ বন্ধ, একটুখানি নেজাল স্প্রে দিয়ে ভালো করে নাকটাকে পরিষ্কার করে দিলাম। আর নেজাল স্প্রে দেওয়ার সময় বাচ্চারা ভীষণ কান্নাকাটি করে, তবে এটা দিলে একটু নাকটা পরিষ্কার হয়ে যায়, ওরই নিঃশ্বাস নিতে সুবিধা হবে। তাই ধরে বেঁধে নাকটাকে আগে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর মোটামুটি আগের দিনের ব্লগেও আমি তোমাদের শেয়ার করেছিলাম যে 7 দিন প্রায় কৃষ্ণসোনা শুধু দুধ আর জল ছাড়া কিচ্ছু খায়নি। তবে যেই এটা একটু কমতে শুরু করেছে, আমি দেখলাম মুখের যে দানাগুলো বেরিয়েছিল সেই ফুসকুড়িগুলো অনেকটা শুকিয়ে এসেছে। তাই আজকে একটুখানি দুধ আর সুজি জাল দিয়ে দিয়েছিলাম। ওই 2-4 চামচ মতন খেলো, তারপর আর খেতে পারলো না। তবে এবারও আমি জোর করিনি, আমি জানি পুরোপুরি সুস্থ হয়ে গেলে খিদেটা যখন পাবে ঠিকও নিজে থেকেই খাবে। এখন তো ধীরে ধীরে ওই জল ফুসকুড়িগুলো মোটামুটি বসে গেছে আর অনেকটা শুকিয়েও গেছে। আর হিপ এরিয়াতে প্রথম তো জল ফুসকুড়িগুলো বেরিয়েছিল, ওগুলো প্রায় শুকিয়ে গেছে, চামড়াগুলোও চলে গেছে, মানে কালো কালো চামড়া যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো উঠে গেছে। এবার শুধু হাতে, পায়ে আর মুখের পালা। মুখে খুব একটা উঠেছিল না, তবে হাতে পায়ে অনেকটা ভরে গেছিলো। এই যে একটু একটু যখন সুস্থ হচ্ছে, ধীরে ধীরে ও আবার নিজের ফর্মে আসা শুরু করেছে। আর একটা মায়ের পক্ষে এর থেকে খুশির আর কিছু হতেই পারে না। কৃষু একটু একটু সুস্থ হয়েছে, আজকে 2-4 চামচ সুজিও খেয়েছে। এই কদিন তো আমিও প্রায় নাওয়া খাওয়া ভুলেই ছিলাম। ওই যে বাচ্চার কিছু হলে মায়ের মুড কোনোভাবেই ঠিক থাকে না। এই কদিন প্রায় আমি খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিলাম বললে চলে, কিছুতেই নিজেকে সামলাতে পারছিলাম না ওর কষ্ট দেখে। আজকে অনেকদিন পরে ও একটু সুস্থ হওয়াতে আমরাও একটুখানি বিরিয়ানি বানাচ্ছি। এই কদিন খেতে পারিনি, তাই আমার মা আমাকে দেখে ভীষণ কষ্ট পাচ্ছিল। ওই মায়ের মন তো, তাই ভাবলো আজকে একটু বিরিয়ানি বানালে যদি আমি পেটটা ভরে খাই, তার জন্য বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। কৃষ্ণসোনার শরীর একটু একটু ভালো হচ্ছে, এদিকে আমার আর রিকির শরীরটাও ভীষণ খারাপ। আবার বাবা মায়েরও জ্বর এসছে, ভাইয়েরও জ্বর এসছে। আমার আর রিকির আবার সাংঘাতিক কাশি। মা একটা কাশির সিরাপ নিয়ে এসে কৃষ্ণসোনার হাতে দিয়ে বলেছে, যাও গিয়ে বাবাকে দিয়ে আসো। ও ঠিক ওষুধটা নিয়ে দৌড়ে চলে এসেছে ওর বাবার কাছে ওষুধটা দিতে। ওষুধটা দিয়ে কিন্তু একটা সেকেন্ডও ওখানে ওয়েট করেনি। উঠোনের একটা জায়গায় অনেকটা জল পড়েছিল, সেই জলের ওপর দিয়েই পা দিয়ে থপথপ করে হাঁটছে, আর জলগুলো ছিটে ছিটে এদিক ওদিক যাচ্ছে, জুতোটা ভিজে যাচ্ছে। এইটা দেখেও ভীষণ খুশি হচ্ছে, আর এই স্টেপটা বারবার ফলো করছে, রিপিট করছে। এবার জুতোটা যদি বেশিক্ষণ ভিজে থাকে আবার ঠান্ডা লেগে যাবে, তাই ওকে সরানোর কত চেষ্টা করলাম, কিছুতেই সরলো না। অগত্যা মা ঝাঁটা দিয়ে সেই জলটাকে ভালো করে লিপিয়ে দিচ্ছে, যাতে জলই না থাকে আরও সেই জলের ওপর লাফালাফি না করতে পারে। এমনিতেই তো ঠান্ডা লাগিয়ে বসেইছে, তার মধ্যে যদি আরও জল নিয়ে ঘাটাঘাটি করে আর পাটা ভেজা থাকে, তাহলে আরও ঠান্ডাটা বসে যাবে। তার জন্যই মাকে এই কাজটা করতে হলো।
আর যেই না দেখেছে ওর দিদুন জলটাকে ভালো করে মুছে দিয়েছে, ওর যে কি মন খারাপ হলো সেটা বলার মতন না। আগে তো ছাদে অনেক জবা গাছ লাগানো ছিল, জবা গাছগুলো এখন শীতে জবা ফুল ফোটা কম হয়ে গেছে, তাই জবা গাছগুলোকে পেছনে দিয়ে বাবা আবার শীতের সিজনের অনেক ফুল গাছ লাগিয়ে দিয়েছে। এই কদিন তো যে পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা তো সবাই জানো, আর বৃষ্টি হতে ঠান্ডাটাও অনেকটা বেড়েছে। এই কদিনে যত জামা কাপড় কৃষ্ণসোনার জমা হয়েছে সব আজকে মা ধুয়ে দিয়েছে। ওই যে দেখো আবার মাকে নিয়ে পেছন পেছন ওই দিকে দৌড়ে ছুটে পালালো। একটা সেকেন্ড যদি ঘরে নিয়ে আসি, তারপর আবার দরজাটা খোলা পেলেই দৌড়ে বারান্দায় চলে আসে বা উঠোনে এসে দৌড়োদৌড়ি শুরু করে। এই যে খালি পায়ে বাইরে চলে এসেছিল, আমি আবার ছুটেছি জুতোটা নিয়ে জুতোটা পরিয়ে দিতে। খালি পায়ে কিছুতেই রাখা যাবে না। আর মাটি থেকে যে কী পরিমাণে বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে এটা সত্যি আমার আইডিয়া ছিল না, কারণ আমাদের ওখানে তো কৃষ্ণসোনা খুব একটা মাটি ঘাটি এসব ঘাটাঘাটি করে না। এখানে কয়েকদিন বাগানে খুব মাটি ঘেটেছে, আর ওই থেকেও হয়তো ঠান্ডাটা লেগে গেছে। তাই তোমাদের যাদের বাচ্চা ধরো ছোট বা নতুন মা হয়েছে বুঝতে পারছো না, বাচ্চাকে কখনোই খালি পায়ে বা মাটি ঘাটাঘাটি করতে দেবে না, অ্যাটলিস্ট এই শীতের সিজনে, তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার টেন্ডেন্সি অনেকটা বেড়ে যায়। এই যে আমাদের পাকা বুড়ো এখন আবার ছাতা নিয়ে ঘোরাঘুরি করছে। এই বৃষ্টির মধ্যে কয়েকদিন জানো তো ছাতা নিয়ে এই ঘর আর এই ঘর ওকে করতে হয়েছে। একটা বাচ্চা মানুষ সারাক্ষণ তার ঘরের মধ্যে বসে থাকতে পারে না, তার মধ্যে যার শরীরে এরকম অস্বস্তি হচ্ছে সে তো কিছুতেই এক জায়গায় বসতে চাইছিল না। যাই হোক, ওই যে ছাতা নিয়ে বড়দের ঘুরতে দেখেছে, তাই বৃষ্টি কমাতে নিজেই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, আর পুরো উঠোন রাস্তা দিয়ে চক্কর কাটছে ছাতা নিয়ে। ওই যে বলে না, ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক মা বাবার কাছে তো সেই ছোটটাই থাকে। আমি যেমন কৃষুকে দেখে কষ্ট পাই, আর সেরকমই আমাকে কষ্ট দেখে আমার মাও ভীষণ কষ্ট পাচ্ছিল। তাই কোনো মতে আজকে বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। রিকি বিরিয়ানিটা বানিয়েছে যাতে আমি একটু তৃপ্তি করে খেতে পারি, রিকি একটু তৃপ্তি করে খেতে পারে, তার জন্যই আজকে বিরিয়ানিটা বানানো হয়েছে। আমি আর রিকি আগে নিয়ে নিচ্ছি, আমরা আগে খেয়ে নেব, কারণ আমরা সকাল থেকে আজকে কিচ্ছুই খাইনি বললে চলে, শুধু একটু ওই চা আর একটুখানি নিমকি খেয়েছিলাম। তাই আমরা খেয়ে নিলাম, তারপর বাদ বাকি সবাই খেয়ে নিয়েছে। জানো তো এমনি সময় আগে আমি ভাবতাম কৃষ্ণসোনাকে কখনোই ফোনের অভ্যাস করাবো না, কিন্তু এই কদিনে ও শরীর খারাপ হওয়াতে, বাইরে বৃষ্টি হওয়াতে ওকে যখন বাইরে বের করতে পারছিলাম না, কিছুতেই সামলাতে পারছিলাম না, আমাকে বাধ্য হয়ে ওকে একটু ফোন দেখাতেই হয়েছে। ফোনে একটু ইউটিউবে কোনো একটা কার্টুন চালিয়ে দিই বা কোকোমেলন এই সমস্ত ভিডিও চালিয়ে দিতাম, বাচ্চাটা ওই একটু চুপচাপ দেখতো। এই যে হাতের অবস্থা দেখো, হাতগুলো এখনও পুরোপুরি ঠিকঠাক হয়নি, পায়েরগুলো খানিকটা শুকিয়ে এসেছে, আর হিপ এরিয়াতে ওই জিনিসগুলো অনেকটাই শুকিয়ে চামড়াগুলো উঠে গেছে। এই রোগটা হলে জানো তো বাচ্চাদের ভেতরে তো একটা জ্বলন হয়, মানে জ্বলাপড়া করতে থাকে, তার সাথে সাথে ওদের শরীরে ভীষণ ব্যথা করে, ওই জায়গাগুলোতে ভীষণ ব্যথা করে। তাই ওরা তো ফলস্বরূপ কান্নাকাটি করে, কারণ ওরা এক্সপ্রেস করতে পারে না বা ওরা ওদের ফিলিংগুলো বলতে পারে না। তাই এই সময় যদি আমরা বাবা মা হিসেবে ভীষণ একটুখানি সেন্সিবল না হই, ধরো ওরা কান্নাকাটি করছে, আমরা বিরক্ত হয়ে ওদের বকাবকি করলাম, তাহলে কিন্তু ওদের কষ্টটা অনেকটাই বেড়ে যাবে। অনেক সময় এরকম সিচুয়েশান আসে যে বাচ্চারা ভীষণ পরিমাণে কান্নাকাটি করে, ওদের কন্ট্রোল করা ভীষণ মুশকিল হয়, কিন্তু তাও আমাদের ভীষণ ঠান্ডা মাথায় ওদেরকে ডিল করতে হবে। সেই দিন রাত্রেবেলা একটুখানি ঘটি গরম খেয়ে কৃষ্ণসোনা হঠাৎ করে আবার ভীষণ ছ্যান করছিল, তাই আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, আবার পরের দিন সকাল থেকে ব্লগটাকে কন্টিনিউ করেছি। আজকে সকালবেলা উঠে কৃষ্ণসোনাকে একটুখানি দুধ সুজি জ্বালিয়ে দিয়েছিলাম, কালকের তুলনায় আর একটুখানি খেয়েছে। এই যে ধীরে ধীরে খাওয়ার প্রসেসটা ঠিকঠাক হচ্ছে, এটাই যদি আমি ওকে জোর করে গেলানোর চেষ্টা করি তাহলে কিন্তু খাওয়ার ওপর আবার ভয় চলে আসবে, আরও খেতে চাইবে না। সকালবেলা ছোটকাকে সাইকেল নিয়ে আসতে দেখে ও তো বেজায় খুশি, কাউকেই যদি সাইকেল নিয়ে আসতে দেখে ও যে কী পরিমাণে খুশি হয় সেটা বলার মতন না। সাইকেল পেলে ও প্রায় বাবা মা দাদু ঠাকুমা দাদু দিদা সবাইকে ভুলে যায়। ওই যে ছোটকা একটু সাইকেল নিয়ে ঘোরাঘুরি করলো, তারপর দেখলে তো নিজে থেকেই একেবারে সাইকেলের ওপর চড়ে বসছে। ছোটকা খানিকক্ষণ ঘোরাঘুরি করলো, তারপর ছোটকা বেরোলো কাজে, ও আবার বড় কাকার সাথে খানিকক্ষণ ওই দিক ঘুরে আসলো। একটা মিনিট ঘরে থাকছে না, বাড়িতে থাকছে না। আসলে এই কদিন যে পরিমাণে কষ্ট পেয়েছে, তাই এখন একটু ধীরে ধীরে রিকভার যখন হচ্ছে, শরীরে একটু একটু এনার্জি আসছে, ও একটু ঘুরতে ভীষণ পছন্দ করছে। আজকে আবার সকালবেলায় একটুখানি বড় মা ভালো করে ভাত ভেজে দিয়েছে, সেটাই একটু নিয়ে বসেছি। আর ওই যে দেখো টুলটাকে নিয়ে আবার টেনে টেনে চললো। এটা হয়তো কৃষ্ণসোনার প্রিয় খেলার মধ্যে অন্যতম বলতে পারো। কোনো একটা জিনিস পেলে, ঝাঁটা জুতো চটি কিচ্ছু পেলে টেনে টেনে নিয়ে যায়। কোথা থেকে নিম পাতার ডাল চিনি কাকা নিয়ে এসছে, সেই ডালগুলো আমি কৃষ্ণসোনার হাতে দিয়েছিলাম যে দাও গিয়ে দিদুনকে দিয়ে আসো, দিদুন ভালো করে জল ফুটিয়ে দেবে, সেই জল দিয়ে তুমি স্নান করবে। তাই কি সুন্দর দেখো নিম পাতার ডালটা ধরে ধরে দিদুন কোথায় থাকে সেইটা বুঝতে পেরে চলে এসেছে এই পাশে মা বড় মা রান্না করে, তাই এদিকে চলে এসেছে। এখানে না দেখতে পেয়ে হতাশ হয়ে গেছিল, যেই আমি বললাম ওই যে দিদুন ওখানে বসে রয়েছে, ঠিক আবার দিদুনের কাছে ছুটেছে। আমি তো ভেবেছিলাম যে নিম পাতাগুলো নিয়ে গিয়ে মা বড়মার হাতে দেবে, কিন্তু না, ওই যে এই যে টেনে টেনে খেলা খেলে সেইটা মনে পড়েছে, তাই আর মা বড়মার হাতে না দিয়ে ওই দিকে ছুটেছিল।
এবার আমি একটা ভালো করে একটা চাটাই মতন নিয়ে এসেছি, চাটাই না এটা একটা চাদর বলতে পারো, ওই চাদরটাকে এখানে বিছিয়ে নেব। এই জায়গাটায় ভালো রোদ আসে, এখানটায় ভাবছি কৃষ্ণসোনাকে ভালো করে একটু তেল মালিশ করে দেবো। এই কয়েকদিন যেহেতু ওর গায়ে এরকম দানা উঠেছিল, তো আমি কোনো রকম তেল বা ক্রিম জাতীয় কিছু না ওর হাতে পায়ে আমি টাচই করিনি। আমার শুধু ভয় লাগছিল যে আবার যদি ওই সব ক্রিম বা তেল লাগালে যদি ওর এই দানাগুলো বেড়ে যায়, তাই কোনো রকম শীতের লোশন বা তেল ওর গায়ে টাচ করিনি। ডাক্তার যেই লোশনটা দিয়েছিল, এই যে এই লোশনটা ডাক্তার ওকে দিয়েছিল, শুধুমাত্র এই লোশনটাই আমি পুরো গায়ে অ্যাপ্লাই করেছিলাম। আর এখন তো প্রায় ওগুলো শুকিয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু রোদের মধ্যে বসিয়ে ভালো করে তেল মালিশ করিয়ে দিই। কিন্তু ওই যে বললাম যে এই রোগটা হতে কৃষ্ণসোনা ভীষণ খিটখিটে হয়ে গেছে, যাদের শরীরে এত রকম অসুবিধা আর খেতে যে পারছে না সে তো খিটখিটে হবেই, তাই কিছুতেই তেলটা ঠিকঠাক মালিশ করতে দিল না। এই কয়েকদিন ধরে নিম পাতা ভালো করে জলের মধ্যে ফুটিয়ে জলটাকে ঠান্ডা করে বা ঠান্ডা জলে ওই গরম জলটাকে মিশিয়ে যখন জলটা বেশ সুন্দর উষ্ণ গরম অবস্থায় আসে সেই জল দিয়ে কৃষ্ণসোনাকে স্নান করাচ্ছি। কিন্তু যখন গায়ে দানাগুলো ছিল, মানে দানাগুলো যতদিন না শুকিয়েছে ততদিন কিন্তু গরম জলে ওকে স্নান করায়নি। গরম জলে স্নান করালে বোধ হয় ওর জ্বালা পোড়াটা আরেকটু বেড়ে যেত, তার জন্য নর্মাল জলে স্নান করাতাম। এখন ওগুলো শুকিয়ে গেছে, তাই একটু ভালো করে যাতে চুলকানিটা কম হয়, দেখছিলাম কয়েকদিন যাবৎ কৃষ্ণসোনার ভীষণ পরিমাণে চুল করছে সারা গায়ে, তাই এই নিম পাতা ভালো করে জলে ফুটিয়ে সেই জলটাকে উষ্ণ গরম অবস্থায় এনে সেই জলটা দিয়ে কৃষ্ণসোনাকে স্নান করাই। এদিকে আবার কৃষ্ণসোনাকে স্নান করিয়ে দেখছি আমার নিজেরও চুলের অবস্থা, মুখের অবস্থা ভীষণ খারাপ, তাই একটু ভালো করে শ্যাম্পু করে নিলাম। এই কদিন যা মানে বাচ্চার কিছু হলে মায়ের যে কতটা কষ্ট হয় সেটা তো তোমরা সবাই বুঝতেই পারছো। এই কদিন প্রায় চুল আঁচড়াতে ভুলে গেছি, মুখে কিছু লাগাইনি, চুলে কিছু লাগাইনি, চুলটা কোনো মতে বেঁধে রেখেছি। তাই আজকে ভাবলাম নিজেও একটুখানি টিপটপ হয়ে নিই, কারণ নিজেকেও ভীষণ অসুস্থ লাগছিল আর কাশিটা কিছুতেই কমছিল না। আজকে স্নান করাতে সুন্দরভাবে মানে একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করাতে বেশ নিজেকে ঝরঝরে লাগছে। আজকে আবার অনেক কিছু রান্না হয়েছে, ওই লোটে মাছের ঝুড়ি বানিয়েছে ঝাল ঝাল করে, তার সাথে মূলো শাক, ধনেপাতা বাটা আর একটু রুই মাছের ঝোল বানানো হয়েছে। আমি একটা ছোট্ট রুই মাছ নিয়ে কৃষ্ণসোনাকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, ওই 2-4 বার খেলো, তারপর আর খেলো না। তবে আমি এতেই সন্তুষ্ট, ওই যে বারবার বলছি যে জোর করে খাওয়ানোর দরকার নেই, ধীরে ধীরে ওরা যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে নিজে থেকেই খেতে পারবে। এই কদিন যাবৎ খেতে না পারলেও বাপের বাড়িতে আসার পর থেকে এত পরিমাণে খেয়েছি আর পুরোপুরি বসে থাকছি, খুব একটা কাজ বাজ তো হয় না, তাই এখানে এসে আমি ভীষণ পরিমাণে মোটা হয়ে গেছি। বাড়িতে গিয়ে ভীষণ পরিমাণে কন্ট্রোল করতে হবে, তবেই গিয়ে আবার ঠিকঠাক আমার ওয়েটটা চলে আসবে। সন্ধ্যের পরে জানো তো এখন আর বের করছি না, ওই কয়েকদিন শরীর খারাপ হয়তো সন্ধ্যের পরে ওকে সুস্থ রাখার জন্য, একটু শান্ত রাখার জন্য ঘোরাতে হয়েছিল, আর তার কারণেই কি ঠান্ডাটা লেগে বসেছে। আর এখন তো ঠান্ডাটা বেশ জমিয়েই পড়েছে, তাই সন্ধ্যের পর মানে ওই যে বিকেলের পর কৃষ্ণসোনা যে ঘুমোয় তারপর আর ওকে বাড়ির বাইরে বের করি না, একদম ঠান্ডার ধারে কাছে আসতে দিচ্ছি না। সোয়েটার, মোজা, ফুল প্যান্ট পরিয়ে ঘরের মধ্যেই বসিয়ে রাখি। এবার ঘরের মধ্যে বসিয়ে রাখতে গেলে ওকে তো দুষ্টুমি দিয়ে বসাতেই হবে। কখনো এই যে দেখো আলুর গামলা বা আলুর ঝুড়ি উল্টে ফেলে দিচ্ছে, মটরশুঁটি নিয়ে ঘাটাঘাটি করছে, বড় মার চুল টানছে, মায়ের চুল টানছে, কি যে দুষ্টুমি করছে সেটা বলার মতন না। হ্যাঁ আবার একটু বাজাও। পু পারো পু। কৃষ্ণবাবুকে আজকে সন্ধ্যাবেলা একটুখানি পোহা বানিয়ে দিয়েছিলাম, ওই একটু খুঁটে খুঁটে খেলো, তারপর জল খাইয়ে দিলাম। এবার ওকে একটু বড়মা মায়ের কাছে রেখে আমাকে একটু বেরোতে হবে, এক জায়গায় কালী পুজোর নিমন্ত্রণ রয়েছে, রিকিকে আর আমাকে যেতে হবে, তার জন্যই এই কুর্তিটা পরে নিলাম। আর আইব্রোর অবস্থা খারাপ, চুলের অবস্থা খারাপ, আর ভাগ্যিস আজকে একটু চুলে শ্যাম্পু করেছিলাম, না হলে আজকে কোথাও যেতে পারতাম না। ও মা রাস্তায় বেরিয়েই দেখছি আরেকটা কোনো বাড়িতে সুন্দর একটা প্রতিমা নিয়ে যাচ্ছে, কি সুন্দর মায়ের মুখটা। যেখানে এসেছি সেখানেরও সাজ সরঞ্জাম দেখে আমার বেশ ভালো লাগছিল, সুন্দর লাইটিং, সুন্দর প্যান্ডেল, তার সাথে সাথে ঠাকুরের মুখটা এত সুন্দর, এত মায়াবী যে চোখ ফেরাতে পারছিলাম না। আমি ঠিক জানি না যে শীতকালে কালী পুজোটা কিসের জন্য হচ্ছে, তবে যতদূর সম্ভব মঙ্গলবার অমাবস্যা পড়েছে, হয়তো এই কারণেই আজকের দিনে অনেকের বাড়িতে কালী পুজো হচ্ছে। আমাকে তো একেবারে কীরকম যেন অদ্ভুত দেখতে লাগছিল, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে এই কয়েকদিন, এত টেনশনের মধ্যে ছিলাম সেটা বলার মতন না। এই যে দেখো মায়ের মুখটা কি সুন্দর মায়াবী না, দেখতে খুব সুন্দর লাগছিল, মায়ের দিকে বারবার তাকিয়ে থাকতে মন করছিল। এত লোকের অ্যারেঞ্জমেন্ট আর এত লোক এত খুশি মনে পুজোতে এসছে, এটা দেখেই ভীষণ ভালো লাগছিল। প্রথমেই দিয়েছিল খিচুড়ি, তার সাথে একটু গরম গরম একদম খাস্তা খাস্তা বেগুনি, তারপর দিয়েছিল একটু বাসন্তী পোলাও, তার সাথে নিরামিষ আলুর দম, এরপরেও কিন্তু চাটনি আর পায়েস ছিল। বাড়িতে এসেই দেখছি কৃষ্ণসোনা বড়মার সাথে শুয়ে তো রয়েছে, কিন্তু চোখ মুখের অবস্থা একদম লাল করে ফেলেছে। শুনতেই পারলাম যে কৃষ্ণসোনা একটা
সিঁদুরের কৌটো ঢেলে নিয়ে সেটা নিয়ে খেলাধুলো করেছে, আর সেটা নিয়ে খেলাধুলো করেছে বলেই খুব একটা কাউকে বিরক্ত করেনি। এই কয়েকদিন যাবৎ মাই উপচারের কেশার্ট হেয়ার সিরামটা আমি নিজের জন্য ইউজ করছি, আর বিশ্বাস করো এই হেয়ার সিরামটা ভীষণ এফেক্টিভ, আর এটা ইউজ করাও ভীষণ সোজা। নর্মাল ড্রাই স্ক্যাল্পে তোমাকে ড্রপার দিয়ে ভালো করে স্ক্যাল্পের ওপর এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর যেরকম আমরা তেল ম্যাসাজ করি, ফিঙ্গার টিপস দিয়ে ভালো করে সার্কুলার মোশনে এই হেয়ার সিরামটাকে অ্যাপ্লাই করতে হবে। বেশিরভাগ আমি রাতের দিকে অ্যাপ্লাই করি, কারণ রাতের দিকে অ্যাপ্লাই করলে এফেক্টিভটা বেশি হয়। রাতে এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে তুমি নর্মাল শুয়ে পড়বে, আর তোমার কিন্তু শ্যাম্পু করারও কোনো দরকার পড়বে না। আর এটা কিন্তু কোনো হেয়ার অয়েলের মতনই চিপচিপা ধরনের না, তাই তুমি যদি পরের দিন সকালে হেয়ার সিরাম অ্যাপ্লাই করে কোথাও ঘুরতেও চলে যাও, তাও কিন্তু তোমার শ্যাম্পু করার কোনো প্রয়োজন হবে না। আর এটা অ্যাপ্লাই করে অনেকের ওই যে তেল অ্যাপ্লাই করার পর মাথা ভার হওয়ার প্রবলেম থাকে, সেটাও কিন্তু হয় না। আর এটা পুরোপুরি সায়েন্টিফিক্যালি প্রুভেন, তাই কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। এই হেয়ার সিরামটায় রয়েছে 3% রেডেনসিল, যেটা একটা হেয়ার গ্রোথ প্রমোটিং ইনগ্রিডিয়েন্ট, যেটা আমাদের হেয়ার গ্রোথকে অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয়। তার সাথে সাথে আমাদের আবহাওয়ার কারণে আমাদের চুলে যে পরিমাণে ড্যামেজ হতে পারে, সেই ড্যামেজ থেকে একটা প্রোটেকশন প্রোভাইড করে। তাছাড়াও আমাদের হেয়ারের যে ফাইবার থাকে সেটাকে স্ট্রেনদেন করতে এটা সাহায্য করে। তাছাড়াও এর মধ্যে রয়েছে 1% ক্যাপিলিয়া লঙ্গা, যেটা আমাদের হেয়ারের ব্লাড সার্কুলেশন অনেকটা বাড়িয়ে দেয়। আর ব্লাড সার্কুলেশন ভালো হলে কিন্তু হেয়ার গ্রোথ অনেকটা ভালো হয়, আর তার সাথে সাথে হেয়ার ফল কিন্তু অনেকটা কমে যায়। এগুলোর সাথে সাথে আরও অনেক ভালো এলিমেন্ট এটার মধ্যে রয়েছে, আর এগুলো কোনো সাইড এফেক্ট ছাড়া, তাই তোমরা নির্দ্বিধায় কিন্তু এই সিরামটা ইউজ করতে পারো। এই যে এটার কনসিস্টেন্সি দেখতে পাচ্ছ, ভীষণ লাইট ওয়েট, লাইক ওয়াটার বলতে পারো, একদম চিপচিপে না, তাই তোমরা নির্দ্বিধায় এটা কিন্তু নিজেদের চুলে অ্যাপ্লাই করতে পারো। এই হেয়ার সিরামটাকে কেনার জন্য পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কিনে নিতে পারো। এই হলো কৃষ্ণসোনার বর্তমান পা আর হাতের অবস্থা। এগুলো অনেকটাই শুকিয়ে গেছে, আর অনেকটা চামড়া উঠেও গেছে। তোমাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় কৃষ্ণসোনা আশা করছে 2-3 দিনে পুরোটাই ফিট হয়ে যেতে পারবে। কোনো রকম ওষুধের নাম আমি শেয়ার করছি না এই কারণে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না খাওয়ানোই ভালো। তবে যেই লোশনটা আমি দেখিয়েছি তোমাদের, সেই লোশনটা কিন্তু অ্যাপ্লাই করাই যেতে পারে। তবে এটা হলে প্যারাসিটামল কিন্তু মোক্ষম ওষুধ, তাই প্যারাসিটামলটা খাওয়াতেই হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কৃষ্ণসোনার জন্য অনেক অনেক ভালোবাসা দিও, যাতে ও খুব তাড়াতাড়ি আবার পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে।